আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্রতিবেশী দেশের ইন্ধনে পাহাড়ে অস্থিরতা, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। খাগড়াছড়িতে এখনো থমথমে পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার। জুলাই আন্দোলন দমনে 3,05,000 রাউন্ড গুলি ছোড়ে আইন শৃঙ্খলা বাহিনী, ট্রাইব্যুনালকে প্রধান তদন্ত কর্মকর্তা। রাজধানীতেই ব্যবহার 95,000। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর 150 পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন। সিইসির সঙ্গে বৈঠকে সব ধরনের সহায়তার আশ্বাস দিলেন ব্রিটিশ হাইকমিশনার। জনগণের রায়কে ভয় পায় বলেই জামাত ইসলামী পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, অভিযোগ মেজর হাফিজের। নির্বাচন ঠেকানোর সব ষড়যন্ত্র প্রতিরোধ করবে বিএনপি। আগামী 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত 22 দিন ইলিশ ধরা ও ক্রয় বিক্রয় নিষিদ্ধ। মাছের দাম কমাতে না পারায় উপদেষ্টার দুঃখ প্রকাশ। এবং মহাসপ্তমীতে দেবীর প্রাণ প্রতিষ্ঠায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ আমেজ শুরু। ঢাকেশ্বরী জাতীয় মন্দির সহ দেশের পূজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের ভিড়। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রতিবেশী দেশের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর রমনা থানা নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে তিনি কথা জানান। এ সময় উপদেষ্টা অভিযোগ করেন, দেশের ভেতর অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে বিদেশ থেকে আসা অস্ত্র দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা করেছে সন্ত্রাসীরা। এদিকে সহিংসতার ঘটনায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে খাগড়াছড়িতে। নিরাপত্তা জোরদারে সেনাবাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে বিজিবি ও পুলিশ। খাগড়াছড়ি থেকে আবু দাউদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। খাগড়াছড়িতে টানা তৃতীয় দিনের মতো চলছে সড়ক অবরোধ কর্মসূচি। গুইমারায় সহিংসতাকে কেন্দ্র করে ঢাকায় সড়ক অবরোধে জেলার অভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল করছে না। তবে বেলা 12টা থেকে খাগড়াছড়ির সাথে ঢাকা ও চট্টগ্রাম এই দুই সড়কে অবরোধ শিথিল করেছে যুগ্ম ছাত্র জনতা। এছাড়া শহরতলিতে সীমিতভাবে ইজি বাইক ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। ঢাকা ও চট্টগ্রাম সড়কে অবরোধ শিথিলের খবরে পরিবহন সেক্টরে অনেকটাই স্বস্তি ফিরেছে। ছেড়ে যাচ্ছে দূরপাল্লার গাড়ি। আটকে পড়া বাকি পর্যটক ও জরুরি কাজে অনেকে ছুটছেন নিজ নিজ গন্তব্যে। এদিকে খাগড়াছড়ির বিভিন্ন স্থানে সড়কে ব্যারিকেড ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ পালন করছেন পিকেটাররা। বেশিরভাগ সড়কে অবরোধ থাকায় যাতায়াতে ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা। কাঁচামাল লোড করছে চট্টগ্রাম থেকে, গন্তব্য পানছড়ি। আজকে 3 দিন হচ্ছে রাস্তায় জালিয়াবাড়া থেকে খাগড়াছড়ি এসকর্ট দিয়ে আনছে। খাগড়াছড়ি থেকে শুনতেছি পানছড়ি এসকর্ট দেবে। এসকর্ট দিলে যাইতে পারবো, নাহলে যাবো না। ঘুম নাই, রাস্তায় পড়ে আছি। এখন যদি প্রশাসন আমাদেরকে একটু যাওয়ার সুযোগ করে দিত, হয়তো বাসায় যাইতে পারতাম। এখানে আমরা খুবই কষ্টে আছি। এখানে যে আন্দোলন, এটা আমরা আসলে বাইরে থেকে খুব একটা আজ করতে পারিনি। এখানে এসে আমরা একটা ভয়াবহ পরিস্থিতির মুখে আছি। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে প্রতিবেশী দেশের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে, এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। এবং আমাদের যে উপদেষ্টা মানে প্রদীপ ভাই, আমাদের পার্বত্য চট্টগ্রামের যে উপদেষ্টা, উনি ওই জায়গায় আছেন। উনি এই জিনিসটাও দেখতেছেন। উনি আইন শৃঙ্খলা বাহিনী এবং লোকাল লিডারদের সাথে কথা বলছেন। এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে। অপরদিকে রোববার খাগড়াছড়িতে সহিংসতায় নিহত 3 জনের পরিচয় পাওয়া গেছে। তারা সবাই গুইমারা উপজেলার বাসিন্দা। নিহতরা হলেন উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের আথুই মারমা, হাতছড়ি ইউনিয়নের আত্রাও মারমা ও রামসু বাজার বটতলার তৈচিং মারমা। ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন মোহাম্মদ সাবের। গত 23শে সেপ্টেম্বর রাতে স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারায় জারি করা 144 ধারা বহাল রয়েছে। জেলা পুলিশ সুপার জানিয়েছেন, পরিস্থিতি ক্রমেই উন্নতি হচ্ছে। রোববারের সহিংসতার পর এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
জুলাই আন্দোলন দমনে সারা দেশে 3,05,000 রাউন্ড গুলি ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যার মধ্যে শুধু ঢাকায় ব্যবহার হয় 95,000 রাউন্ড বুলেট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় প্রধান তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্যে এ তথ্য উঠে এসেছে। এদিকে জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য 14 অক্টোবর দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল 2। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। এই ফুটেজটি যে আসল ও অবিকৃত তা মেটাডাটা পর্যালোচনা করে নিশ্চিত করেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। জুলাই আন্দোলনের প্রায় 400 ভিডিও ফুটেজ পর্যালোচনা করে 13 মিনিটের এই তথ্যচিত্রটি তৈরি করেছে দক্ষিণ আফ্রিকা ভিত্তিক মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল ট্রুথ অ্যান্ড জাস্টিস প্রজেক্ট। রোববার তথ্যচিত্রটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রদর্শন করা হয়। তথ্যচিত্রে দেখা যায় শেখ হাসিনার পতনের দিন দুপুরেও রাজধানীর যাত্রাবাড়ি থানার সামনে বর্বরোচিত গুলিবর্ষণে মানুষ হত্যা করে পুলিশ। বেঁচে যাওয়া ভীত সন্ত্রস্ত হতবিহবল ব্যক্তিরা একটি সরু গলিতে আহত ও মৃতদের সাহায্য করতে শুরু করে। রোববার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের মতো জবানবন্দি দেন প্রধান তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। তিনি রাষ্ট্রপক্ষের 54তম ও শেষ সাক্ষী। উনি যে সমস্ত এভিডেন্স কালেকশন করেছেন সেগুলাই একটা করে উপস্থাপন করেছে। আন্দোলন দমনের জন্য সারা দেশে যে গুলি ব্যবহার করা হয়েছে, ওই সরকার যে হিসাব করেছিলেন 3,05,000-এরও বেশি রাউন্ড গুলি ছোড়া হয়েছিল আন্দোলন দমন করার জন্য উদ্দেশ্যে। তার মধ্যে 95,000-এরও বেশি রাউন্ড গুলি করা হয়েছিল ছাত্র জনতার আন্দোলনকে দমন করার জন্য ঢাকা মেট্রোপলিটন সিটি এলাকায়। এদিকে জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ট্রাইব্যুনাল 2-এ হাজির করা হয়। তাকে এই মামলায় গ্রেফতার দেখানোর পাশাপাশি অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ঠিক করেন ট্রাইব্যুনাল। তাকে সেই মামলায় কাস্টডি ওয়ারেন্ট অর্থাৎ CW ইস্যু করা এবং চার্জ হিয়ারিং এর জন্য 14 অক্টোবর ধার্য করা হয়েছে। একই ট্রাইব্যুনালে রংপুরে আবু সাইদ হত্যা মামলায় নবম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুলাই যোদ্ধা আরমান হোসেন। সরকার এবং তাদের যারা মন্ত্রী। হুমায়ুন চিস্তি, ATN বাংলা, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর 150 পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন। রাজধানীতে নির্বাচন ভবনে EU প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে কমিশন সচিব আক্তার আহমেদ জানান, নির্বাচনের সার্বিক বিষয় সার্বক্ষণিক মূল্যায়নেরও আগ্রহ জানিয়েছে দলটি। এছাড়া প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক জানিয়েছেন, পোলিং এজেন্টদের প্রশিক্ষণ সহ নির্বাচনের আনুষঙ্গিক বিষয় ইসিকে সহযোগিতা করতে আগ্রহী যুক্তরাজ্য। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে বিদেশি উন্নয়ন সহযোগীদের তৎপরতা। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আসে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী বিশেষজ্ঞ দল। ইসি সচিব আক্তার আহমেদের সাথে প্রায় 1 ঘণ্টা বৈঠক করে দলটি। পরে গণমাধ্যমকে বৈঠকের বিষয় নিয়ে ব্রিফ করেন সচিব। তিনি জানান, বিভিন্ন ধাপে পর্যবেক্ষক পাঠানোর পাশাপাশি তাদের কার্যক্রমের পরিসর নিয়ে আলোচনা করেছে প্রতিনিধি দলটি। আমাদেরকে যে ধারণা দিয়েছেন সেটা হচ্ছে 150 এবং ওনারা বিভিন্ন প্রশ্ন করেছেন, যেমন ওনারা ভোট কেন্দ্রে ঢুকতে পারবেন কিনা, গোপন কক্ষ সেটা সম্পর্কে জানতে চেয়েছেন, তারপরে আপনার ভোট কাউন্টিং এর সময় থাকতে পারবেন কিনা। মোটামুটি ভাবে ওনারা আসতে চান শিডিউল ঘোষণার সময় থেকে। ওনারা আসবেন বিভিন্ন পর্যায়ে, সবাই যে একসাথে 150 জন আসবেন তা না। তিনি আরও জানান, চট্টগ্রাম ও সৈয়দপুর সফর করে ইসির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছে ইউর প্রতিনিধি দল। ইউ, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইসির মধ্যে পর্যবেক্ষণ সংক্রান্ত একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হবে বলেও জানিয়েছেন ইসি সচিব। ওনাদের অবজারভেশন আমাদের সাথে এবং ফার্দার ক্লারিফিকেশন নিয়ে কালকে ফিরে যাবেন এবং যাওয়ার পরে ওনারা বোধহয় একটা প্রতিবেদন পাঠাবেন। আমাদেরকে ওনারা এমওইউ এর একটা ড্রাফট দিয়ে গেছেন, আমরা পর্যালোচনা করে ড্রাফটটা সাইনিং এর ব্যাপারে আগাবো। আমাদের কোনো অবজারভেশন থাকলে আমরা এদেরকে জানাবো যে আমাদের এই অবজারভেশন আছে, আর যদি না থাকে তাহলে যা আছে সেটা অনুযায়ী এটা হবে। এদিন নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ করেন ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। বৈঠক শেষে তিনি বলেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য
ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সহযোগিতা করবে যুক্তরাজ্য। The UK is supporting the Election Commission, particularly through national civic education programs, particularly for vulnerable groups here in the country, and also the training of polling staff. নির্বাচনকে সামনে রেখে কমিশন এবং অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন সারাহ কুক। Thank you very much. Your Excellency, ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। জামাতে ইসলামী জনগণের রায়কে ভয় পায় বলেই পিআর পদ্ধতিতে নির্বাচন জনগণের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ। জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দল আয়োজিত দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় নির্বাচনের বিকল্প নেই শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। তার অভিযোগ, দেশের অধিকাংশ মানুষ পিআর কি তা বোঝে না, অথচ এই পদ্ধতি চাপিয়ে দিয়ে দু একটি দল দেশকে অস্থিতিশীল করতে চায়। অন্যদিকে বিশৃঙ্খলা তৈরি করে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় পতিত স্বৈরাচার ও ভারত। তবে নির্বাচন ঠেকানোর সব ষড়যন্ত্র প্রতিরোধ করবে বিএনপি। 56% মানুষ জানেই না যে সংখ্যানুপাতিক নির্বাচন কি, ঠিক? সুতরাং এই ধরনের একটি ব্যবস্থা যদি বাংলাদেশের উপরে চালিয়ে দেওয়া হয়, এটি অন্যায় করা হবে। জনগণের রায়কে সবসময় এই জামাতে ইসলামী ভয় পায়, এই জন্য প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করে কোনোদিন 17টার বেশি আসন পায়নি। 2-3টি রাজনৈতিক দল মিলিয়ে তো একটি নির্বাচনী ব্যবস্থা জনগণের উপরে চাপিয়ে দিতে পারে না। গণতান্ত্রিক ব্যবস্থা হলো জনগণের সম্মতিতে সিদ্ধান্ত গ্রহণ। আমরা স্বৈরাচারের দোসরদেরকে মাঠে রেখে নির্বাচনে যেতে পারি না। যারা বলছে যে নির্বাচন হতে দেওয়া হবে না, বিএনপি কোনো দুর্বল দল নাই। কারা নির্বাচন হতে দেবে না ইনশাআল্লাহ আমরা রাজপথে দেখতে চাই। পাহাড় আর গার্মেন্টস সেক্টরের অস্থিরতা বিচ্ছিন্ন ঘটনা নয়, এর পেছনে কোনো চক্র জড়িত আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন। জামাত নেতার ভারতের সাথে যুদ্ধ ঘোষণার পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। এ ধরনের রাষ্ট্রবিরোধী কথা দেশের সার্বভৌমত্বকে দুর্বল করার ইঙ্গিত বলে মনে করেন রিজভী। পাহাড়ে আমরা অশান্তির কিছু কিছু দেখতে পাচ্ছি, ঘটনা দেখতে পাচ্ছি। হঠাৎ করে এই সমস্ত বিষয়গুলো মানুষকে নানাভাবে ভাবিয়ে তুলছে। গার্মেন্টসে অশান্তি আমরা চিহ্ন এবং লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো আমি মনে করি যে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, প্রতিটি ঘটনার সাথে কোনো চক্র জড়িত আছে। আক্রমণ যদি করে পার্শ্ববর্তী দেশ, যুদ্ধ হতে পারে, এই কথাগুলো এই মুহূর্তে বলা, এটা আমি মনে করি এটা একটা বড় ধরনের কোনো গেম প্ল্যান কিনা, এটা সাধারণ মানুষের কাছে প্রশ্ন হয়ে দেখা। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভুটানের রাষ্ট্রদূত মিস দাশো কারমাহামো দর্জি। সকালে জামাত আমিরের সঙ্গে তার বসুন্ধরার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলর জিগ্রেল ওয়াই শেরিং। বৈঠকে তারা বাংলাদেশ ও ভুটানের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। ভবিষ্যতে উভয় দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা। এ সময় জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও দলের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন। ইলিশের দাম কমাতে না পেরে দুঃখ প্রকাশ করে মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, আগামীতে ইলিশের দাম নির্ধারণ করে দেয়া হবে। এবার মাছ কম আহরণ হওয়ায় দাম কমছে না বলেও জানান তিনি। সচিবালয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা আরও জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিলেও খুব একটা সাড়া মেলেনি। এদিকে মা ইলিশ সংরক্ষণে আগামী সোমবার থেকে 25 অক্টোবর ইলিশ ধরা, ক্রয় বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ইলিশের স্বাদ ভুলতে বসেছেন সাধারণ মানুষ। মাছের রাজা ইলিশ এখন উঁচু শ্রেণীর মানুষদের খাবার। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2200 থেকে 2300 টাকায়। জাটকা ইলিশের দামও 1200 থেকে 1400 টাকা কেজি। ট্যারিফ কমিশনের হিসেবে 1 কেজি ইলিশে সব মিলিয়ে খরচ দাঁড়ায় 850 টাকা, কিন্তু বাজারে বিক্রি হচ্ছে 3 গুণ দামে। এর জন্য দুঃখ প্রকাশ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলছেন, সব পক্ষের সাথে আলোচনা করে আগামীতে এই মাছের দাম
নির্ধারণ করে দেয়া হবে। আমি দুঃখ প্রকাশ করছি, এমনিতে আমরা আড়তদার বা এদের কাছ থেকে যখন আমরা ওদেরকে মিটিং এ ডেকে কথা বলছি, ওরা বলছে মাছই তো আসে না, আমি দাম কমাবো কি, মানে মাছ আসেই না, মাছ নাই। যদি ট্যারিফ কমিশন মূল্য নির্ধারণ করে দিতে পারে, সুপারিশ করে, আমরা সেটাকে স্বাগত জানাবো, আমরা দিব। ইলিশ চাষে কোনো খরচ নেই, শুধু সাগর থেকে ধরে আনতে হয়। তাহলে এই মাছের দাম এত কেন? এমন প্রশ্নের জবাব দেন উপদেষ্টা। ডিজেল লাগে, তারপর ওদের বরফ লাগে, ওদেরকে রাখতে হয়, এবং ওইটা শ্রমিকের খরচ আছে, আহরণের খরচ অনেক বেশি, 2000-এর বেশি। ও দামেই কিনেছে যেটা, তবে আমরা আনাতে পেরেছিলাম যেহেতু বরিশাল থেকে, তবুও দাম বেশি ছিল। তিনি জানান, এবার দুর্গাপূজা উপলক্ষে 1200 টন ইলিশ ভারতে রপ্তানির অনুমোদন দেয়া হলেও রপ্তানি হয়েছে 100 টনের মতো। রপ্তানিকারকদের বড় সমস্যা হচ্ছে কি, বাংলাদেশে কমপক্ষে 1500 টাকার নিচে ওরা কিনতে পারছে না, আর ওদিকে বিক্রি করতে হচ্ছে 1250 টাকায়। ওদের তো এগুলি পাঠানোর খরচটা উঠছে না, ফলে রপ্তানিকারকরা নিজেরাও পিছিয়ে গেছেন। মা ইলিশের নিরাপদ বিচরণ ও প্রজননের সুবিধার জন্য 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, ক্রয় বিক্রয় নিষিদ্ধ করেছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এই সময়ে উপকূলীয় এলাকার জেলে পরিবার প্রতি মাসে 25 কেজি করে চাল দেয়া হবে। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। কর্মস্থলে মায়েদের সাথে শিশুদের সাথে রাখার বিষয়টি নারী অধিকার আইনে অন্তর্ভুক্ত করার কাজ চলছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। রাজধানীর গুলশানে নারীর অবৈতনিক কাজের অর্থনৈতিক স্বীকৃতি এবং একে জাতীয় পরিকল্পনায় অন্তর্ভুক্তি শীর্ষক সেমিনারে তিনি জানান, মাতৃত্বকালীন ছুটির বাধ্যবাধকতার বিষয়টি নিয়েও কাজ চলছে। বর্তমান সময় নারীরা পুরুষদের চেয়ে বেশি সক্ষমতা দেখাচ্ছে উল্লেখ করে বিভিন্ন খাতে নারীদের কাজের চাপ কমানোর ব্যাপারে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা। সেমিনারে মানুষের জন্য ফাউন্ডেশন সহ বিভিন্ন বেসরকারি সংস্থা এবং দেশি বিদেশি প্রতিনিধিরা অংশ নেন। মহিলাদের the right of women to take their young babies to their workplace, this will be a legal right, এটা আমরা করতে যাচ্ছি। একই কাজের জন্য পুরুষদের মজুরি মহিলাদের সিস্টেমেটিক্যালি মেয়েদের কম, এটার কোনো there is no economics of it। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীতে 2 দল গ্রামবাসী সংঘর্ষে ইউনিয়ন যুব দলের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো 10 জন। আহতদের মধ্যে 5 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সকালে সদর উপজেলা নরসিংদীর দুর্গম চরাঞ্চল আলোকবালিতে সংঘর্ষের এ ঘটনা ঘটে। নিহত সাদেক মিয়া আলোকবালি ইউনিয়নের মুরাদনগর গ্রামের রূপ মিয়ার ছেলে ও আলোকবালি ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। এর আগে এলাকায় আধিপত্য বিস্তার ও মেঘনা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে গত 18 সেপ্টেম্বর দুই পক্ষের সংঘর্ষে ইদন মিয়া নামে এক বিএনপি কর্মী নিহত হন। মহাসপ্তমীতে দেবীর প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু হল শারদীয় দুর্গোৎসবের আমেজ। সকাল থেকে উত্তরা সার্বজনীন পূজা মন্দির সহ রাজধানীর বিভিন্ন মণ্ডপেই দেবীর শক্তিরূপের আরাধনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। ফুল, জল, বেলপাতায় দেবীকে অঞ্জলি দেন ভক্তরা। রিপোর্ট ঐশী গোস্বামী, প্রমার। পঞ্চমীতে বোধন, ষষ্ঠীতে আমন্ত্রণ ও অধিবাসের পর মহাসপ্তমীতে মন্ত্র উচ্চারণে প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে জাগ্রত হয়েছেন দেবী দুর্গা। মহাসপ্তমী তিথিতে সকাল থেকেই নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তমাধি কল্পারম্ভ আর বিহিত পূজার মাধ্যমে জাগিয়ে তোলা হয়েছে দেবী মহামায়াকে। দেবীর জাগরণ সময়ে ভক্তরা জড়ো হন উত্তরা সার্বজনীন পূজা মন্দির সহ রাজধানীর বিভিন্ন মণ্ডপে। অঞ্জলি অর্পণের মাধ্যমে আমরা প্রার্থনা করে থাকি সমস্ত বিশ্বের সমস্ত জাতি, সমস্ত প্রাণীদের জন্য। ঢাকাতে আগে কখনো পূজা দেখিনি, আমি বাগেরহাটে পূজা দেখছি। এই বছর এসে অনেক ভালো লাগছে। পুজো প্রতি বছরই আসবে, কিন্তু বেঁচে থাকাটা, সুস্থভাবে বেঁচে থাকাটা আসলে এখন খুব দরকার। 1 বছর ধরে আমরা প্রতীক্ষা করি যে মা আসবে,
কবে আসবে আমরা সবাই একসঙ্গে মিলিত হব, মণ্ডপে মণ্ডপে যাব, ঘুরবো, মাকে প্রণাম করব আর প্রার্থনা করব যেন সবাই আমরা ভালো থাকি, স্বামী সন্তান নিয়ে সুখে থাকি। উৎসবের দিনগুলো নির্বিঘ্নে শেষ করতে উত্তরা সার্বজনীন পূজা মন্দিরে রাখা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি ভক্তদের জন্য রয়েছে ভোগ প্রসাদ। এইবার আমাদের নিজস্ব মন্দিরে দ্বিতীয়বারের মতো আমরা আয়োজন করছি। আপনি আজকে যারা এখানে অঞ্জলি নেবেন, ভক্তবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, অঞ্জলি শেষে সবার জন্য আমাদের প্রসাদের ব্যবস্থা আছে। আমাদের নিরাপত্তা কর্মী আছে, আনসার বাহিনী আছে, পুলিশ আছে, র্যাব আছে এবং আর্মির টহলদারি জোরদার আছে। তাছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থা, এনএসআই, ডিজিএফআই মানে সিভিল ড্রেসে এখানে ঘোরাফেরা করছে। দেবীর আশীর্বাদে শান্তি বজায় থাকবে ধরণীতে, এমনটাই বিশ্বাস সনাতন ধর্মাবলম্বীদের। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রামের পূজা মণ্ডপগুলোতে র্যাব সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সতর্কতা রয়েছে বলে জানিয়েছে র্যাব। দুর্গাপূজা উপলক্ষে মহানগরীর জেএম সেন হল পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে র্যাব ৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান এ কথা জানান। পরে তিনি সাংবাদিকদের জানান, পূজা মণ্ডপগুলোতে র্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সতর্কতা রয়েছে। এছাড়া পূজা উপলক্ষে সাদা পোশাকে বিশেষ গোয়েন্দা নজরদারি করা হচ্ছে বলেও জানান র্যাবের এই অধিনায়ক। তিনি বলেন, নাশকতা ঠেকাতে পূজা মণ্ডপগুলোতে পূজা কমিটির অধীনে সিসি ক্যামেরা বসানো হয়েছে। সন্ত্রাস দমন আইনের মামলায় সাবেক 2 সংসদ সদস্য সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 13 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত রাত সহ 24 ঘণ্টায় তাদের গ্রেপ্তার করে ঢাকা নগর গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেপ্তার 2 সংসদ সদস্য হলেন ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের সাবেক এমপি ফয়জুর রহমান বাদল ও সংরক্ষিত সাবেক নারী এমপি তামান্না নুসরাত বুবলি। সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে সন্ত্রাস দমন আইনের আওতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 2 সাবেক এমপি সহ 13 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি। তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। এদিকে জাতীয় পার্টির রওশনপন্থী অংশের মহাসচিব কাজী মামুনুর রশিদকে 6 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। গতরাতে রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এর আগে গত বছরের 4 নভেম্বর ধর্ষণ মামলায় মামুনুর রশিদকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। তিনি আদালত থেকে জামিনে মুক্ত ছিলেন। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে একাধিক হত্যা মামলা রয়েছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব হার্ট দিবস। এবছরের প্রতিপাদ্য ডোন্ট মিস আ বিট দিবসটি ঘিরে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি রাজধানী ঢাকা সহ সারা দেশে নানা জনসচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে। শাহবাগে আবু সাইদ কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইফুদ্দিন ও সদস্য সচিব অধ্যাপক ডাক্তার এ.এফ. খবির উদ্দিন আহমেদ বলেন, হৃদরোগ প্রতিরোধে জনগণকে সচেতন করতে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্যে টেলিভিশন, সংবাদপত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচারণা চালানো হচ্ছে। হৃদযন্ত্র সুস্থ রাখতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা, ধূমপান বর্জন ও মানসিক চাপ নিয়ন্ত্রণের উপর জোর দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তুলার দাম বাড়া সহ নানা সংকটে শত বছরের পুরনো নারায়ণগঞ্জে টানবাজারের সুতা বাণিজ্য। একসময় এখান থেকে দেশের প্রায় 100% সুতার সরবরাহ হলেও এখন তা নেমে এসেছে অর্ধেকে। এতে ব্যবসায়ীদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত শ্রমিকরা। বাধ্য হয়ে পেশা বদলাচ্ছেন অনেকে। সুতা ব্যবসার হারানো ঐতিহ্য ফেরাতে সরকারের পদক্ষেপ চেয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। জৌলুস হারাতে বসেছে দেশের সবচেয়ে বড় সুতা ব্যবসার মোকাম নারায়ণগঞ্জের টানবাজার। দিন দিন তুলার দাম বাড়ায় এখানে উৎপাদিত সুতার চাহিদা গেছে কমে, ফলে ব্যবসায়ের সংখ্যা কমে দাঁড়িয়েছে হাজারের নিচে। একই অবস্থা এ খাতে কাজ করা শ্রমিকদেরও। বাধ্য হয়ে পেশা বদলাচ্ছেন অনেকে। আমাদের আগে তো কাজ হয়েছে অনেক, দেখা গেছে বস্তা প্রতি যদি কম দিত তো আমাকে পোষাইতে, এখন কাজ হয় না, আমরা খুবই অসহায়ের ভিতরে আছি। ব্যবসায়ীরা মাল আইনা মাল বিক্রি করতে পারতেছে না, মনে করেন যে আমরা কাজ করতে পারতাছি না। আমাকে চলতেই খুব দুর্দিন যাচ্ছে, এই ব্যবসাটা আস্তে আস্তে ধ্বংসের পথে বিলীন হয়ে যাইতেছে। তা আমরা কি করব? উপায় না পেয়ে কেউ রিক্সা চালাচ্ছে, কেউ রিক্সা অন্যের কাছে রিক্সা চালাচ্ছে, কেউ ক্ষেতের কাজ করছে, কেউ চা বিক্রি করতেছে। আমাকে টানবাজার তো একসময় খুব ভালো ব্যবসা ছিল, বিভিন্ন দেশের লোকজন আসতো, চিটাংতে আসতো, টাঙ্গাইলতে আসতো, খুব ব্যবসাটা খুব ভালো ছিল। দীর্ঘদিন ধরে কোনো ব্যবসা বাণিজ্য নাই,
মানে আমরা বেকার। বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের তথ্য মতে বর্তমানে টানবাজারে শ্রমিকের সংখ্যা প্রায় 12,000। ধীরে ধীরে কমছে এই সংখ্যা। রাত্রের 12টা-1টা পর্যন্ত আমাদের গদিগুলা খুব জমজমাট থাকতো। হ্যাঁ, তারা আসতো, তাদের কাছ থেকে আমরা সুতরাং অর্ডার নিতাম, প্লাস আপনার তাদের টাকা পয়সা দিত। আমাদের যে যারা লেবার ছিল, যারা শ্রমিক ছিল, তারাও এরকম এখান থেকে চলে যায়। এখন তারা মানবতার জীবনযাপন করতেছে। কাজ না থাকলে মানবতার জীবনযাপন করে একটা মা, আমরা তো অনেক সাহায্য সহযোগ করি, কিন্তু করলে কয়দিন করবো? ওরা তো অন্য জায়গায় কাজ হতে পাইতেছে না। গার্মেন্টসের অবস্থা, গার্মেন্টস অনেক শ্রমিক বেকার হয়ে যাচ্ছে। এখন আমরা আশাবাদী হয়তো আস্তে আস্তে বাজারটা আগের পজিশনে ফিরে আসবে। এক্সপোর্ট যদি শুরু হয়, গার্মেন্টস বাঁচবে, লেবার বাঁচবে, এবং স্পিনার লোকাল স্পিনার বাঁচবে, লোকাল মার্কেটও ঠিক হবে, তাঁতিরা বাঁচবে। ব্যবসায়ীরা বলছেন বর্তমান বাজারে প্রতিযোগিতা, বৈশ্বিক মন্দার প্রভাব, একই সাথে সরকারের ভ্যাট ট্যাক্স নীতির প্রভাব পড়েছে সুতার ব্যবসায়। ফলে ব্যবসায়ীদের টিকিয়ে রাখতে সরকারের সহযোগিতার বিকল্প নেই বলছেন খাত সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। জনপ্রিয় অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশ চুক্তি সই হয়েছে। বাংলাদেশের স্কিন হাইজিন সচেতনতা বাড়াতে ও ব্যবসা প্রসারে ভিট বাংলাদেশের সকল কার্যক্রমের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। রাজধানীর গুলশানের রেকিট বেনকিজার বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ে এই চুক্তি সই হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেকিট বেনকিজারের ম্যানেজিং ডিরেক্টর বিশাল গুপ্তা, সিনিয়র মার্কেটিং ম্যানেজার সালাউদ্দিন আহমেদ, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার নিশাত তামান্না মৌ, অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা ও রেকিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ডেপুটেশন ক্যাটাগরি লিডার হিসেবে 25 বছরেরও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে ভিট বাংলাদেশ। মৌসুমের শুরুতেই রোপা আমন ধানে মাজরা পোকার আক্রমণ দেখা দিয়েছে ঝিনাইদহে। কীটনাশক দিয়েও মিলছে না প্রতিকার, ফলে লোকসানের আশঙ্কায় দিশেহারা কৃষক। কৃষি বিভাগ বলছে পোকা দমনে কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন তারা। ঝিনাইদহ প্রতিনিধি নিজাম জোয়ারদার বাবলুর পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। ঝিনাইদহের শৈলকুপায় বিস্তীর্ণ মাঠ জুড়ে লাগানো হয়েছে আমন ধান। তবে এবার মাজরা পোকার আক্রমণে ফলন নিয়ে শঙ্কায় কৃষকরা। একই চিত্র সদর উপজেলা, কালীগঞ্জ, হরিণাকুণ্ডু, মহেশপুর ও কোটচাঁদপুরেও। কৃষকরা বলছেন গাছের গোড়ায় এই পোকার আক্রমণে ঠিকমতো বাড়ছে না গাছ। বারবার কীটনাশক স্প্রে করেও মিলছে না সুফল। মাজরাতে ধান খাইয়ে যাচ্ছে, মানে গোড়ে লেগে খাইয়ে যাচ্ছে। ধানের প্রধান রোগ আছে মাজরা পোকা। মাজরা পোকায় কেটে দিচ্ছে, কেটে দেওয়ার পরে ধান লাল হয়ে যাচ্ছে। আমরা কোনো এর বিধি ব্যবস্থা খুঁজে পাচ্ছি না। আমার 7 বিঘে জমি ধান, আমি 2বার ওষুধ দিয়েছি, ওষুধই কোনো কাজ হচ্ছে না। সার ওষুধ কিছুই পাচ্ছি না, তাই গরিব কৃষকরা কনে যাবে কনে এখন। তবে কৃষি বিভাগের দাবি, পোকার আক্রমণ রোধে কৃষকদের দেয়া হচ্ছে নানা পরামর্শ। আমন মৌসুমে মাজরা পোকার আক্রমণ দেখা দিয়েছে। দেখা দেওয়া মাত্রই আমরা কৃষকদের মাঝে লিফলেট বিতরণ করেছি, এছাড়া পার্চিং সম্পন্ন করেছি, এছাড়া কৃষকদেরকে নিয়ে উপসহকারীর মাধ্যমে উঠান বৈঠক সম্পন্ন করেছি। পাশাপাশি আমরা মাঠে যাচ্ছি, দেখছি যে যে পরামর্শ প্রয়োজন আমরা সেদিকে দিচ্ছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,64,139 মেট্রিক টন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের মিশিগানে গির্জার ভেতর বন্দুকধারীর হামলায় 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 8 জন। হামলার পরপরই পুলিশের গুলিতে নিহত হয় দুষ্কৃতকারী। স্থানীয় সময় রোববার মিশিগান অঙ্গরাজ্যে গ্র্যান্ড ব্ল্যাঙ্ক শহরে এ হামলার ঘটনা ঘটে। ওই গির্জায় প্রার্থনারত অবস্থায় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। এ সময় গাড়ি চালিয়ে চার্চের ভেতরে ঢুকে অ্যাসল্ট রাইফেল হাতে নির্বিচারে গুলি চালানো শুরু করে হামলাকারী। এতে ঘটনাস্থলে নিহত হন 4 জন এবং আহত হন আরও 8 জন। এদিকে বেপরোয়াভাবে গুলি চালানোর পর গির্জা ভবনে অগ্নিসংযোগ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে হামলাকারী। তবে হামলার পরপরই ওই গির্জার চত্বরে ছুটে যান 2 জন পুলিশ কর্মকর্তা। এ সময় তাদের গুলিতে চার্চের পার্কিং লটের কাছে নিহত হয় হামলাকারী। এরই মধ্যে হত্যাকারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের কারণে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ
পেজেশকিয়ান। মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, জনগণের জীবন ও জীবিকা ইরান সরকারের মূল মনোযোগের কেন্দ্রে রয়েছে। এ সময় অভিযোগ করে পেজেশকিয়ান বলেন, অতীতে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা ও যুদ্ধের মাধ্যমে ইরানের রপ্তানি ব্যাহত করার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে। এর আগে 2015 সালের পারমাণবিক চুক্তি লঙ্ঘন করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রেখেছে ইরান। এমন অভিযোগে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা, আর্থিক লেনদেন, বাণিজ্য সহ যেসব নিষেধাজ্ঞা শিথিল হয়েছিল তা আবারও কার্যকর করার ঘোষণা দেয় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। গত 3 বছরের ধারাবাহিকতায় এ বছরও শিখো প্রথম আলো GPA 5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখোর পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর উদ্যোগে এতে দেশের প্রতিটি জেলায় SSC ও সমমানের পরীক্ষায় GPA 5 পাওয়া প্রায় 83,435 জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা জানানো হয়। মাসব্যাপী এই আয়োজন শেষে সন্ধ্যায় প্রীতি সম্মেলনের আয়োজন করে প্রথম আলো। রাজধানীর কারওয়ান বাজারে প্রতিষ্ঠানটির কার্যালয়ে আয়োজিত এই সম্মেলনীতে উপস্থিত ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, ATN বাংলা সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ সহ বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এই আয়োজনের মিডিয়া পার্টনার ছিল ATN বাংলা। দেশের উদ্যোক্তা অঙ্গনে নতুন দিগন্তের সূচনা করতে 1 কোটি উদ্যোক্তাকে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা দিয়েছেন কাঞ্চন একাডেমির কর্ণধার মোহাম্মদ ইলিয়াস কাঞ্চন। ঢাকা সেনানিবাসে সেনা প্রাঙ্গণে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় উদ্যোক্তা সম্মেলন বিজনেস ব্রেকথ্রু সামিট 2025-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। দিনব্যাপী আয়োজনে অংশ নেন 3,000-এরও অধিক সফল ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, কর্পোরেট লিডার, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, বিজনেস মেন্টর, ইনফ্লুয়েন্সার ও ভিশনারি লিডার। জমকালো আয়োজনে কোচ কাঞ্চন উন্মোচন করেন তার 7ম বই মার্কেটিং ম্যাজিক, যা রকমারি নাম্বার 1 বেস্ট সেলার হিসেবে প্রকাশিত হয়েছে। সমাপনী পর্বে বাংলাদেশের অন্যতম হাই ভ্যালু উদ্যোক্তা কমিউনিটি ব্রেভ কমিউনিটির সদস্যরা শেয়ার করেন তাদের অনুপ্রেরণামূলক গল্প। 2018 সালে যাত্রা শুরু করা কোচ কাঞ্চন একাডেমি ইতোমধ্যে প্রায় 1 লাখ উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছে। এবার খেলার খবর। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCBর পরিচালক হওয়ার পথে আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম। বিসিবি পরিচালন পর্ষদের নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে জমা পড়া 51টি মনোনয়নপত্রের মধ্যে 48টিকে বৈধ হিসেবে ঘোষণা করেন রিটার্নিং অফিসার। বৈধতা পায়নি 3টি মনোনয়নপত্র। আরও জানাচ্ছেন পরাগ আরমান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCBর পরিচালনা পর্ষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সহসভাপতি নাজমুল আবেদিন ফাহিম। আসন্ন নির্বাচনে 3 ক্যাটাগরি থেকে মনোনয়নপত্র নিয়েছিলেন 60 জন কাউন্সিলর। জমা পড়েছিল 51টি। যাচাই বাছাই শেষে খসড়া তালিকা প্রকাশ করে রিটার্নিং অফিসার ডক্টর শেখ জোবায়েদ হোসেন জানান 51টি মনোনয়নপত্র জমার বিপরীতে 48টা বৈধ হয়েছে, 3টি বাতিল হয়েছে। আমাদের ঢাকা বিভাগে আপনারা জানেন যে 3টি মনোনয়নপত্র জমা পড়েছিল, এর মধ্যে ঢাকা বিভাগে 1টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। সেটা হচ্ছে জামালপুর ক্রীড়া সংস্থা, SM আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান। ঢাকা বিভাগ থেকে 2 জন পরিচালক হবেন। জামালপুর জেলা ক্রীড়া সংস্থার প্রার্থী SM আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ানের মনোনয়নপত্র বাতিল হওয়ায় বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবেদিন ফাহিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হওয়ার পথে রইলেন। এদিকে চট্টগ্রাম বিভাগে জমা পড়া 4টির মধ্যে বাতিল হয়েছে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার মনোনয়নপত্র। রাজশাহী বিভাগে বাতিল হয়েছে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার মনোনয়ন। ইতিমধ্যে সিলেট থেকে রাহাত শামস, বরিশাল থেকে সাখাওয়াত হোসেন, খুলনা থেকে জুলফিকার আলী খান এবং রাজ্জাক রাজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হওয়ার পথে রয়েছেন। এবার তাদের সঙ্গী হলেন ঢাকা বিভাগের 2 প্রার্থী বুলবুল ও ফাহিম। তবে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা মঙ্গলবার সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে আপিল করতে পারবেন। পরাগ আরমান, ATN বাংলা, ঢাকা। বগুড়ার আন্তর্জাতিক মানের সুইমিং পুলটি দীর্ঘদিন অযত্ন আর অবহেলায় পড়ে থাকার পর জেলা প্রশাসকের উদ্যোগে সংস্কার শুরু হয়েছে। বরাদ্দ পাওয়া মাত্র 21 লাখ টাকা দিয়ে সংস্কারের কাজ করা হলেও সঠিক পরিকল্পনার অভাবে তা ভেস্তে যেতে বসেছে। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমনের রিপোর্ট, জানাচ্ছেন পরাগ আরমান।
সংস্কারের অংশ হিসেবে সুইমিং পুলের টাইলস, পানি তোলার মেশিন সহ বিভিন্ন কাজ করা হলেও কার্যকর হয়নি সমাধান। যেখানে 8 থেকে 10 ঘন্টায় পানি তোলা যেত, এখন লাগছে 40 থেকে 45 ঘন্টা। এতে যেমন সময় নষ্ট হচ্ছে, তেমনি বেড়ে গেছে বিদ্যুতের ব্যয়ও। তবে দীর্ঘদিন পর আধুনিক পুলে অনুশীলনের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সাঁতারুরা। পচা পানি কম, পানি থাকে না। এক্ষেত্রে অন্যান্য জেলার প্লেয়াররা তারা সুইমিং পুলে প্র্যাকটিস করে আমাদের থেকে অনেক আগায় থাকতো। সুইমিং পুলে সাঁতার কেটে আরো ভালো করতে পারবো বা ভবিষ্যতে আরো দূরে যাইতে পারবো। এই পাম্পটা চেঞ্জ করতে হবে অথবা আপনার নতুন করে একটা পাম্প বসানো লাগবে। ক্রীড়া সংগঠকদের অভিযোগ, সাঁতারু ও বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে সংস্কার করলে অর্থের অপচয় রোধ করা যেত। এই পানিটা যদি এই মেশিনে যদি 3 দিন সময় লেগে যায়, 4 দিনে কি করবে? এর মধ্যে ধোয়া মোছা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, সবকিছু আছে, তাহলে এই সুইমিং পুলটা চালাবে কিভাবে? গভীর নলকূপ যেটা বলে, এইটাকে বসানো উচিত। ভারী পাইপ দিয়ে যদি পানি এখানে না তোলা হয় তাহলে কিন্তু সুইমিং পুলে পানি উঠবে না। ডি স্যার আমাদের কাছে প্রত্যাশা ব্যক্ত করেছেন যে এইটা চেঞ্জ করে, না হলে এর পাশে আরেকটা মোটর বসানো, সাবমার্সিবল বসানো, যেন দুইটা দিয়ে ফ্লো করে পানির ইয়েটা বাড়ানো যায়। গত 15 জুলাই এটিএন বাংলায় সংবাদ প্রচারের পর দ্রুত সংস্কার কাজ শেষ করে সুইমিং পুলটির উদ্বোধন করেন জেলা প্রশাসক। আগামীতে আরো সংস্কারের জন্য সরকারের কাছে অর্থ চাওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রতিবেশী দেশের ইন্ধনে পাহাড়ে অস্থিরতা, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। খাগড়াছড়িতে এখনো থমথমে পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার। জুলাই আন্দোলন দমনে 3,05,000 রাউন্ড গুলি ছোড়ে আইন শৃঙ্খলা বাহিনী, ট্রাইব্যুনালকে প্রধান তদন্ত কর্মকর্তা। রাজধানীতে ব্যবহার 95,000। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর 150 পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন। সিইসির সঙ্গে বৈঠকে সব ধরনের সহায়তার আশ্বাস দিলেন ব্রিটিশ হাইকমিশনার। জনগণের রায়কে ভয় পায় বলেই জামাত ইসলামী পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, অভিযোগ মেজর হাফিজের। নির্বাচন ঠেকানোর সব ষড়যন্ত্র প্রতিরোধ করবে বিএনপি। আগামী 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত 22 দিন ইলিশ ধরা ও ক্রয় বিক্রয় নিষিদ্ধ। মাছের দাম কমাতে না পারায় উপদেষ্টার দুঃখ প্রকাশ। এবং মহাসপ্তমীতে দেবীর প্রাণ প্রতিষ্ঠায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ আমেজ শুরু। ঢাকেশ্বরী জাতীয় মন্দির সহ দেশের পূজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের ভিড়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।